সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের ফিউচার লার্নার্স একাডেমি চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব ইতিহাসের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন। এই অধ্যায়ের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর এই ক্লাসে আলোচনা করব। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই ক্লাসটা দেখার আগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে প্রশ্ন উত্তর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক। যারা তোমরা লিখছো তারা কিন্তু অবশ্যই যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেই প্রশ্নগুলো স্টার মেরে রাখবে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে, সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। নেক্সট, সুলতান কথার অর্থ কি? উত্তর হবে কর্তৃত্ব বা ক্ষমতা। নেক্সট, ইসলাম ধর্মে প্রধান শাসককে কি বলা হয়? উত্তর হবে খলিফা। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো লিখে নিতে পারো। আর প্রত্যেকটা ক্লাসে আমি যেটা বলি, প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কিন্তু তার আগে প্রত্যেকটা অধ্যায় খুব খুঁটিয়ে বুঝে পড়াটা খুব দরকার। অধ্যায়গুলো ভালো করে খুঁটিয়ে বুঝে পড়ো এবং তারপরে আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে সমস্ত ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং কোন বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে করবে সেটাও কিন্তু আমি বলে দেব। এই প্রশ্নের মধ্যে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতাকে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং ইসলাম ধর্মের প্রধান শাসককে কি বলা হতো? এভাবেও প্রশ্নটা দিতে পারে যে খলিফা কাদের বলা হতো। তোমরা তাহলে উত্তরটা কি লিখবে? যে ইসলাম ধর্মের প্রধান শাসককে খলিফা বলা হতো। চলো পরে দেখি। নেক্সট আছে, বখতিয়ার খলজি কোথাকার শাসক ছিলেন? উত্তর হবে বাংলার বা বঙ্গে। ঠিক আছে। নেক্সট, আমির কাদের বলা হতো? উত্তর হবে ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হতো। আমি সিম্পল প্রশ্নতেই দিয়েছি, প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে। বলতে পারে ক্ষমতাবান তুর্কিরা ড্যাশ নামে পরিচিত ছিল বা ক্ষমতাবান তুর্কিদের ড্যাশ বলা হতো। ঠিক আছে, তখন উত্তর তোমরা কি লিখবে? আমির। চলো পরের প্রশ্ন দেখা যাক। খুতবা কথার অর্থ কি? উত্তর হবে ভাষণ। নেক্সট, সুলতানরা মুদ্রায় নিজেদের কি বলে উল্লেখ করতেন? উত্তর হবে খলিফার প্রতিনিধি। এটাও ইম্পর্টেন্ট আছে। এছাড়া খুতবা কথার অর্থ কি? এটাও ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, কোন সুলতান মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কে অমুসলমানদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছেন? অমুসলমান মানে আশা করি বুঝতে পারছো যে যারা মুসলমান ধর্মের মানুষ নন তাদের উপর থেকে জিজিয়া কর, অর্থাৎ এটা একটা করের নাম যেটা অমুসলমান যারা ছিল তাদেরকে দিতে হতো বাধ্যতামূলক। সেই করটা তুলে দেওয়া হয়েছিল। কে তুলে দিয়েছিলেন? সুলতান রাজিয়া। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো, কার সময় থেকে দিল্লিতে স্বাধীন তুর্কি শাসনের সূচনা হয়েছিল? উত্তর হবে কুতুবউদ্দিন আইবকের সময় থেকে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট আছে, ইলতুৎমিশের পরে কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? বা প্রশ্নটা এভাবেও দিতে পারে, প্রথম কোন নারী দিল্লির সিংহাসনে বসেছিলেন? ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশের পরে তিনি মনে করেছিলেন তার পুত্রদের থেকে কন্যা রাজিয়া বেশি উপযুক্ত শাসক হিসাবে, তাই তিনি তাকে সিংহাসনে বসিয়েছিলেন। এবং রাজিয়া কি উপাধি নিয়েছিলেন? সুলতান উপাধি নিয়েছিলেন। যদিও কিন্তু তিনি মেয়ে এবং মহিলা শাসককে সুলতান নয় সুলতানা কিন্তু বলা হয়। চলো পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক রাজিয়াকে সুলতান বলে উল্লেখ করেছেন? বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে সুলতানি আমলের একজন বিখ্যাত উল্লেখযোগ্য ঐতিহাসিকের নাম লেখো। উত্তর কি হবে? মিনহাজ উস সিরাজ। তো মিনহাজ উস সিরাজ কোন সময়ের একজন ঐতিহাসিক ছিলেন? সুলতানি আমলে। চলো পরের প্রশ্ন আছে, খিলাত কথার অর্থ কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনুষ্ঠানিক পোশাক। পরের প্রশ্ন, দূর্বাস কথার অর্থ কি? উত্তর হবে স্বাধীন শাসনের প্রতীক দণ্ড। এই যে শব্দার্থ মানে এটার অর্থ কি, এই শব্দের অর্থ কি, এগুলো ভালো করে দেখে রাখবে। এগুলো থেকে শূন্যস্থান বা ছোট প্রশ্ন টিক চিহ্ন এগুলো দেয়। চলো পরের প্রশ্ন, তুর্কান ই চিহলগান
আচ্ছা, এটা হস্রই নয়, চিহ্ন ওটা হবে। চিহ্ন শব্দের বা কথার অর্থ কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় দেয়। উত্তর হবে 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এই কথাটাকে তুর্কান-ই-চিহ্ন বলা হতো। চলো পরের প্রশ্ন। কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়? আচ্ছা, এখানে তয় হর্ষটা পড়েনি। উত্তর হবে 1240 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন দেখা যাক। বন্দেগান-ই-চিহ্ন কথার অর্থ কি? উত্তর হবে 40 জন বান্দা। বান্দা বলতে কি বোঝায়? বান্দা কথার অর্থ হচ্ছে সেবক বা বলতে পারো অনুগামী। ঠিক আছে, সেবকটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝবে। সেবক, 40 জন সেবককে বা বান্দাকে বন্দেগান-ই-চিহ্ন বলা হতো। কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, মালিক কাফুর কে ছিলেন? উত্তর হবে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি, যিনি দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তারে অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। প্রত্যেকটা ক্লাসে যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও ক্লাসের পিডিএফ নোটস এগুলো আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপে, লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এই ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। চলো পরের প্রশ্ন হচ্ছে ইলবারি তুর্কিরা কি নামে পরিচিত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে মামেলুক নামে পরিচিত ছিল। অল রিহলা বা কিতাব উর রিহলা গ্রন্থটি কার লেখা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় দেয়। উত্তর হবে ইবন বতুতা। নেক্সট, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সুলতান মোহাম্মদ বিন তুঘলকের সময়। চলো পরের প্রশ্ন, ঘোড়ার ডাকের ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর হবে উলাক। এটাও ভালো প্রশ্ন, দেখে রাখবে ভালো করে। নেক্সট, দাওয়া কি? উত্তর হবে পায়ে হাঁটা ডাকের ব্যবস্থাকে দাওয়া বলা হয়। তো ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক এবং পায়ে হাঁটা ডাকের ব্যবস্থাকে দাওয়া বলা হচ্ছে। পরের প্রশ্ন, কোন সুলতান তামার মুদ্রা চালু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। চলো নেক্সট, মোহাম্মদ বিন তুঘলকের সময় সুলতানি সাম্রাজ্যের রাজধানী কি ছিল? উত্তর হবে দেবগিরি বা দৌলতাবাদ, বা বলতে পারে দৌলতাবাদ। কোন সুলতানের সময় রাজধানী ছিল? তাহলে হবে মোহাম্মদ বিন তুঘলকের সময়ে। পরের প্রশ্ন, কোন শহর দৌলতাবাদ নামে পরিচিত ছিল? উত্তর হবে দেবগিরি। দেবগিরি দৌলতাবাদ নামেও পরিচিত ছিল, যেটা মোহাম্মদ বিন তুঘলকের সময় রাজধানী ছিল। পরের প্রশ্ন, কে সৈরত বংশ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে খিজির খান। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে রাখবে। চলো পরের প্রশ্ন। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা প্রত্যেকেই জানো চতুর্থ অধ্যায়টা অনেকটা বড় অধ্যায়, সেখান থেকে প্রচুর ছোট প্রশ্ন হয়। তাও আমি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই রাখার চেষ্টা করেছি। ওই অধ্যায়ের উপরে সমস্ত প্রশ্ন আলোচনা করতে চাই, অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকে পার্ট 1 ক্লাস এবং পার্ট 2 ক্লাস খুব তাড়াতাড়ি আসবে, সেখানে বাকি প্রশ্ন এই অধ্যায়ের উপরে বাকি প্রশ্ন আলোচনা করা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, ইবন বতুতা কে ছিলেন? উত্তর হবে উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী, যিনি মোহাম্মদ বিন তুঘলকের সময়ে ভারতে এসেছিলেন। এটাও গুরুত্বপূর্ণ, যেটা আগেই আলোচনা করলাম যে কার সময়ে ভারতে এসেছিলেন। তার লেখা একটি ভ্রমণ বিবরণমূলক গ্রন্থ হলো অল রিহলা বা কিতাব উর রিহলা। ঠিক আছে, ইবন বতুতার একটি গ্রন্থ, যেটা কি ধরনের গ্রন্থ ছিল? ভ্রমণ বিবরণ। চলো পরের প্রশ্ন, কোন সুলতান তকবি-ঋণ-দান প্রকল্প চালু করেছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। তো এই ছিল আজকের ক্লাসের সমস্ত প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরো বাকি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।